আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি উপন্যাস পড়ে শোনাচ্ছি। উপন্যাসটির নাম বাইজি কন্যা। লিখেছেন জান্নাতুল নাইমা। পর্ব সংখ্যা 13 থেকে 15 পর্যন্ত, সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। বাইজি শারমিন শায়লা নিজ কন্যাকে বাইজি গৃহ থেকে সরানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। জমিদার অলিউর চৌধুরীর সঙ্গে তার কথা হয়েছে। তিনি বলেছেন অতি শীঘ্রই সব ব্যবস্থা করবে, কিন্তু শর্ত একটাই, শাহিনুরকে একাই ত্যাগ করতে হবে এই গৃহ। শারমিন কোনোদিন এক মুহূর্তের জন্য মেয়ের সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করতে পারবে না। বড় জোর চিঠি আদান প্রদান হতে পারে, এর বেশি কিছু নয়। শাহিনুর তার কাছে গুরুত্বপূর্ণ নয়। কেবল শারমিনের মেয়ে বলে একটু দয়া করছে অলিউর চৌধুরী, তাই বলে শারমিনকে সে মুক্তি দেবে না। মৃত্যুর আগ মুহূর্ত অবধি শারমিনকে নিজের বন্দিনী হিসেবেই দেখতে চায় সে। কতটুকু পেয়েছে সেই হিসাব সে করতে চায় না, শুধু জানে শারমিন তার অধীনস্থ। অলিউরের বক্তব্য শুনে হৃৎপিণ্ড কেঁপে উঠল শারমিনের। কলিজা যেন ছিঁড়ে যেতে শুরু করেছে তখন থেকেই। কি করে থাকবে সে, কি করে থাকবে তার মেয়েটা? একটা সুন্দর জীবনের প্রত্যাশায় এত বড় ত্যাগ যে মা মেয়েকে মেনে নিতেই হবে। কিন্তু শাহিনুর ভুল বুঝবে না তো তাকে? শাহিনুর সহ্য করতে পারবে তো মায়ের থেকে তার বিচ্ছেদটাকে? সহ্য করতে পারবে তার জীবনের সত্যিটাকে? সকাল থেকেই বেশ মনমরা হয়ে ঘরে বসে আছে শারমিন। মান্নাত এসে দেখল খাটে আতশোয়া হয়ে বসে একধ্যানে দেয়ালের দিকে চেয়ে আছে শারমিন। গতকাল রাতে অলিউর চৌধুরী এসেছিল। সবসময় অলিউরের সঙ্গে শারমিনের সাক্ষাৎ হওয়ার পর মুহূর্তে শারমিনকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নারী মনে হয়। তার চাহনি, তার কণ্ঠস্বর, সব কিছুতেই যেন অদৃশ্য এক শক্তির আভাস পাওয়া যায়। মাঝে মাঝে মান্নাতের ভয় হয়, কে জানে শারমিনের এই শক্তির পেছনে গভীর দুর্বলতাকে ডেকে রাখার চেষ্টা করে কিনা। কিন্তু আজ যেন সবটাই ব্যতিক্রম। আজ শক্তিশালী কোনো নারী নয়, বরং ভেঙে চুরমার হয়ে যাওয়া প্রচণ্ড দুর্বল অসহায় এক মাকে দেখতে পাচ্ছে মান্নাত। ধীর পায়ে শারমিনের দিকে এগিয়ে গেল সে। কাছে গিয়ে বসে কাঁধে ভরসার হাত রাখলো। বলল, হোঁচট খেয়ে পড়ে গেলে উঠে দাঁড়াতে হয় সখী। আমরা শুধু পড়তেই জানি, উঠতে জানি না, তাই না? মান্নাতের দিকে নির্লিপ্ত ভঙ্গিতে তাকালো শারমিন। মান্নাত শারমিনের দৃষ্টি মিলিয়ে ভরসার সুরে বলল, আজ আমি আর কোনো প্রশ্ন করব না, শুধু বলবো তুমি ভেঙে পড়ো না। তুমি ভেঙে পড়লে আমাদের কি হবে বলো তো? সবচেয়ে বড় কথা, নূরের কি হবে? অশ্রুসিক্ত নয়নে মান্নাতের মাথায় হাত রাখলো শারমিন। বলল, কিন্তু আজ তুই সব উত্তর পাবি মান্নাত। মান্নাতের মাথা থেকে হাত সরিয়ে নিল শারমিন। মান্নাত অবশ দৃষ্টিতে তাকিয়ে রইল শারমিনের দিকে। আর শারমিন নিজের মানসিক শক্তি সঞ্চয় করার জন্য দৃষ্টিজোড়া বদ্ধ রেখে 12 কয়েক ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ করল। বাইজি গৃহের এই একটা মেয়ে মান্নাত, যে কিনা সবসময় তাকে বোঝার চেষ্টা করে, হাজারো বার প্রশ্ন করে উৎসুক হয়ে জানতে চায়, তাকে বুঝতে চায়, অথচ কোনো প্রশ্নের উত্তর পায় না, কোনো কিছুই জানতে পারে না, বুঝতে পারে না, তবুও বিনা স্বার্থে সারাক্ষণ পাশে থাকে। নিজের দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলোকে বিনা দ্বিধায় ব্যক্ত করে। কি অদ্ভুত সম্পর্ক তার মেয়েটার সঙ্গে। দুঃখের গল্প দিয়ে শুরু হয়েছিল তাদের সম্পর্ক। মেয়েটি বলেছিল জমিদার অলিউর চৌধুরীর দ্বিতীয় পুত্রের বিশ্বাসঘাতকতার কথা। তারপর থেকেই মেয়েটির দুঃখের সঙ্গী সে। নিজের দুর্বলতাগুলোকে কখনো কারো কাছে প্রকাশ করেনি শারমিন। কিন্তু মান্নাত, বয়সে মেয়েটা অনেক ছোট হলেও তার মতোই বিশাল দুঃখ লালন করছে বুকে। দুটো দুঃখী বুক সখীতে রূপ নিয়েছে বহু আগেই। মান্নাতের জীবনের আগাগোড়া শারমিন জানলেও শারমিনের জীবনের কোনো কিছুই জানে না মান্নাত। কিন্তু আজ শারমিন সহ্য করতে পারছে না। পুরনো ক্ষতগুলোয় খুব যন্ত্রণা হচ্ছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। তার বক্ষস্থলের হাহাকারগুলোকে বিন্দু সান্ত্বনা দেওয়ার জন্য মান্নাত ছাড়া আর কাউকেই খুঁজে পেল না। তাই বলল, মান্নাতটি পৃথিবীটা যতটা সুন্দর, পৃথিবীর মানুষগুলো ঠিক ততটাই কুৎসিত। কণ্ঠস্বর কেঁপে উঠল শারমিনের। বক্ষস্থল মুচড়ে গেল মান্নাতের। শারমিনের দুটো হাত নিজের দু হাতের মুঠোয় নিয়ে বলল, বলো সখী, বলো তুমি। থেমো না আজ, তুমি থেমো না। তোমার সত্যিটা আমাকে জানাও। অতীত। মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিলাম আমি। আব্বা পাটের ব্যবসা করতেন। আব্বার স্বপ্ন ছিল আমাদের 2 ভাই বোনকে অনেক পড়াশোনা করাবে। ভাই চাকুরি করবে, আমি শিক্ষিত হলে মস্ত বড় এক ডাক্তার পাত্র জোগাড় করে আমার বিয়ে দেবে। তখন আমি ক্লাস 9-এ পড়ি। দেখতে সুন্দরী ছিলাম বলে গ্রামের চেয়ারম্যান মেম্বারের বখাটে ছেলেরা বিয়ে করার জন্য উঠে পড়ে লাগে। কিন্তু আব্বা কোনো মতেই আমাকে বখাটে ছেলের কাছে বিয়ে দেবে না। সে বছর নির্বাচনের সময় চেয়ারম্যানের সকল আত্মীয় স্বজনরাই গ্রামে আসে। সে আত্মীয়দের মাঝে চেয়ারম্যানের বড় বোনের ছেলে অলিউর আর ছোট বোনের ছেলে শাহিনের নজরে পড়ে যায় আমি।
দুদিনের ভিতরে আব্বার কাছে প্রস্তাব আসে। চেয়ারম্যানের ছোট বোনের ছেলে ডাক্তার শাহিন আহমেদ আমাকে বিয়ে করতে চায়। ছেলে যেহেতু ডাক্তার সেহেতু বউকেও পড়াশোনা করাবে। ডাক্তার পাত্র কোনো মতেই হাতছাড়া করতে চায়নি আব্বা, তাই প্রস্তাবটি সাদরে গ্রহণ করে নেন। সেদিনই নাকফুল পরিয়ে বিয়ের পাকা কথা হয়ে যায়, কিন্তু বিপত্তি ঘটে পরের দিন সকালবেলা। কারণ চেয়ারম্যানের বড় বোনের একমাত্র ছেলে অলিউরও নাকি আমাকে বিয়ে করতে চায়। এই নিয়ে তাদের ভাই বোনদের মাঝে বেশ ঝামেলা হয়েছে অলিউর এবং শাহিন আহমেদদের মাঝেও। সব ঝামেলাকে একদিকে ঠেলে রেখে অলিউর তার মাকে নিয়ে হাজির হয়েছে আমাদের বাড়িতে। জমিদার গিন্নি হওয়াতে বেশ দাপুটে ভনিতাই আমার আব্বাকে প্রস্তাব দেন অলিউরের মা, কিন্তু আব্বা রাজি হননি। এর পিছনে দুটো কারণ হিসেবে আব্বা উল্লেখ করেছিলেন। আমার বিয়ে ঠিক হয়ে গেছে এবং আব্বা তার মেয়েকে সতীনের ঘরে দিতে ইচ্ছুক নয়। আব্বার এহেন জবাবে জমিদারগিন্নি বেশ অপমান বোধ করে। ধন সম্পদ এবং ক্ষমতায় ছোট বোনের থেকে তার ঢের বেশি, তবুও কেন আব্বা তার প্রস্তাব প্রত্যাখ্যান করলো, এই আক্রোশ মনে পুষেই সেদিন ছেলেকে নিয়ে বেরিয়ে যায় সে। আমার আব্বা বেশ বিব্রত হয়ে পড়ে, নানা রকম দ্বিধার মধ্যে পড়ে যায়। আমাকে বিয়ে করার জন্য ভাই বোনের সম্পর্ক খারাপ হলো, বনে বনে ভাইয়ে ভাইয়ে শত্রুতা তৈরি হলো। এমন পরিস্থিতিতে বিয়ে দিলে আমি সুখী হব তো? ভবিষ্যতে সকলের আক্রোশের শিকার হব না তো? সকল দ্বিধা কাটিয়ে নিজের কথা রক্ষার্থে আব্বা শাহিন আহমেদের হাতে তুলে দেন আমাকে। বিয়ে হয়ে যায় আমার এবং শাহিনের। আমি হয়ে যাই কারো ঘরণী, কারো অর্ধাঙ্গিনী। বিয়ের অনুষ্ঠানে অলিউরের পরিবারের কাউকে দেখা যায়নি, কিন্তু বৌভাতের অনুষ্ঠানে অলিউর আসে আমার শ্বশুরবাড়িতে। শাহিনের সামনে আমাকে উঁচু গলায় বলে, আমি আমার 5 পুত্রের মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করেছি আমি তোমাকে আমার করবই। আমি আমার 5 পুত্রের কসম করে বলছি আমি তোমাকে ভালোবাসি, আমার পুত্রগণের মায়ের থেকেও অধিক ভালোবাসি তোমাকে। ভয়ে থরথর করে কাঁপছিলাম সেদিন আমি। সারা রাত যে মানুষটার ভালোবাসায় সিক্ত ছিলাম, সারা রাত যার বক্ষস্থলে মাথা রেখে অজস্র স্বপ্ন বুনেছি, সে মানুষটার সম্মুখে একজন পরপুরুষ এসে ভালোবাসার কথা বলছে আমাকে। আমার ভয়ার্ত মুখশ্রী দেখে অলিউর পৈশাসিক আনন্দ পাচ্ছিল। ঠিক সে মুহূর্তেই শাহিন চোখ মুখ শক্ত করে আমার হাত চেপে ধরে। আমার কম্পিত হাতে শাহিনের ভরসার হাত মিলিত হতেই অলিউর বিদ্রূপের সুরে বলে, আজ এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি ওই মিলিত হাত দুটো আমি আলাদা করবই। সেদিন থেকেই আমার জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে। সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতাম আমি। শাহিনকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারতাম না। আমার অবস্থা দেখে শাহিন আমাকে শহরে নিজের কাছে নিয়ে যায়। সেখানে আমরা 2 বছর সংসার করি। 3 বছরের মাথায় আমার গর্ভে আসে নূর। 5 মাসের অন্তঃসত্ত্বা তখন আমি। হাসপাতালের জরুরি প্রয়োজন বলে মাঝরাতেই বেরিয়ে যায় শাহিন। সকালবেলার দরজায় ঠকঠক শব্দ শুনে ঘুম ভেঙে যায় আমার। শাহিন এসেছে ভেবে দ্রুত উঠে দরজা খুলে দেই, কিন্তু দেখতে পাই অলিউর চৌধুরীকে। আমি ভীতিগ্রস্ত হয়ে দরজা আটকে দিতে চেয়েও পারি না। তার পূর্বেই অলিউর বলে, শারমিন তাড়াতাড়ি চলো, আমাদের থানায় যেতে হবে। আমি ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকি। অলিউর আবার বলে, শাহিন ওর হাসপাতালের এক রোগীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়েছে। হাসপাতাল থেকে বরখাস্ত করা হয়েছে তাকে। ও এখন থানায় পুলিশের হেফাজতে আছে। আকস্মাৎ কেঁপে উঠি আমি। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকাই অলিউরের দিকে। কম্পিত কণ্ঠে বলি, আপনি মিথ্যা বলছেন। ওনার খবর আপনি পাবেন কোথায়? শারমিন, তুমি বিশ্বাস করো, থানার ওসি নিজে আমার বাড়িতে গিয়ে সবটা জানিয়েছে। শাহিন আমার বাবা মায়ের পরিচয় দেওয়াতে ওসি নিজে এসে সবটা জানিয়েছে। অলিউরের কথা শেষ হতেই ধপ করে বসে পড়ি আমি। পুরো শরীর অদ্ভুতভাবে কাঁপতে থাকে আমার। অলিউর তখন আমার কাঁধে হাত রাখে, ভরসা দিয়ে বলে, কিছু হবে না, আমি আছি তো। সেদিন সত্যি অলিউর শাহিনকে থানা থেকে ফিরিয়ে নিয়ে আসে শাহিনকে। কিন্তু পূর্বের শাহিন, আমার স্বামী শাহিন আহমেদ, আর সেদিনের শাহিন আহমেদের মাঝে ছিল বিস্তর ফারাক। সে যেমন তার পেশা হারিয়েছে, তেমনি হারিয়েছে নিজের সম্মান। আশ্চর্য হলেও সত্যি, আমি নিজে থানার ওসিকে কথা দিয়েছিলাম শাহিনের সঙ্গে তার সেই রোগীর অর্থাৎ লতার বিয়ে দিব। শাহিন তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলবে। বিয়ে দেওয়ার শর্ত দিয়েই শাহিনকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। আমিও আমার কথা রাখি, নিজের স্বামীকে তুলে দেই অন্য একটি নারীর হাতে। একটা মেয়ের জীবনে কতটুকু যন্ত্রণাদায়ক এটা শুধু একটা মেয়েই জানে। 5 মাসের পেট নিয়ে সারাদিন নিজের সঙ্গে যুদ্ধ করে নিজের স্বামীকে বাসরে ঢুকে দিয়ে এক কাপড়ে ঘর থেকে বেরিয়ে আসি আমি। ফিরে যাই আব্বা আম্মার কাছে। গর্ভবতী অবস্থায় আমার সাথে ঘটে যাওয়া করুণ কাহিনী শুনে সেই রাতেই হার্ট অ্যাটাক করে মারা যায় আব্বা। পরের দিন মা মুখ ফিরিয়ে নেয় আমার থেকে। ভাইও আব্বার মৃত্যুর জন্য আমাকেই দায়ী করে। একুল ওকুল দুকুলি হারাই আমি। গ্রামের মানুষ ছিছি করে। কেউ একটু ঠাঁই দেয়নি সেদিন আমাকে। স্কুলের বারান্দায় বসে আব্বার খাটিয়া নিয়ে যেতে দেখি।
আব্বাকে কবর দেওয়া হয়। আমার বুকের ভিতর ছটফট করতে থাকে, পেটের ব্যথায় অসহ্য লাগতে শুরু করে। চিৎকার করে বলতে থাকি, আব্বা তুমি আমাকে ছেড়ে কেন গেলা? আমার যে কেউ রইল না। আব্বা গো, কোন অভিশপ্ত জীবনে রেখে গেলা আমাকে? ও আব্বা, কোন দোষে তোমার খুনি করলা আমারে? কোন দোষে? মা ভাইয়ের চোখে বিষ বানাইলা আমারে। কাঁদতে কাঁদতে আধমরা হয়ে পড়ে থাকি, চেয়ে থাকি আব্বার কবরের দিকে। স্বামীর বিশ্বাসঘাতকতায়, আব্বার মৃত্যুতে আমি ভুলে যাই আমার নূরের কথা, আমার ভিতরে ছোট্ট একটি অংশ বেড়ে ওঠার কথা। আকস্মাৎ খিদের জ্বালায় পেটে ব্যথায় ছটফট করতে করতে মনে পড়ে যায় কোনো এক বিশ্বাসঘাতকের কথা। মনে পড়ে যায় কারো ছলনায় আমার নিষ্পাপ ভালোবাসা মেশানোর কথা। পাগলের মতো স্কুলের টিউবওয়েলের কাছে ছুটে গিয়ে প্রাণ ভরে পানি পান করি। পেটে ব্যথায় গা গুলিয়ে বমি পায়। বমি করতে করতে কখন যে জ্ঞান হারাই নিজেও টের পাই না। যখন জ্ঞান ফেরে তখন পাশে পাই অলিউর চৌধুরীকে। আশেপাশে চেয়ে দেখি আমি হাসপাতালে ভর্তি। 3 দিন হাসপাতালে ভর্তি থাকার পর 4র্থ দিন অলিউর আমাকে বুঝিয়ে আমার বাচ্চাকে বাঁচানোর লোভ দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যায়। নিরুপায় আমি সকল লজ্জা ত্যাগ করে আত্মসম্মান সব বিসর্জন দিয়ে অলিউরের সঙ্গে যাই। একদিনে এটাও জানতে পারি শাহিন আমাকে বিবাহ বিচ্ছেদের কাগজ পাঠিয়েছে, কিন্তু ভয়ে সেই কাগজ দেখার বা স্পর্শ করার সাহস পাইনি। তখন সব দিক দিয়ে যখন শূন্য হয়ে গেলাম, তখন বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে অলিউরকে বললাম আমাকে যেন তার বাড়িতে কাজের লোক করে রাখে। কিন্তু অলিউর তাতে নারাজ, সে আমাকে বিয়ে করবে। সেই সিদ্ধান্ত জানিয়েই আমাকে হাজির করে তার মায়ের সামনে। কিন্তু ভাগ্যের এমনই পরিহাস যে অলিউরের মা প্রতিশোধ পরায়ণ হয়ে বললেন, যে মেয়ের বাবা আমাকে এই জমিদার গিন্নিকে অপমান করে, জমিদার গিন্নির প্রস্তাব প্রত্যাখ্যান করে, সেই মেয়েকে আমি প্যাটসহ পুত্রবধূ করব? অসম্ভব। অলিউর মায়ের সঙ্গে ঘোর বিরোধিতা করলেন। না আম্মা, না, আপনি এমন কথা বলবেন না। আমি শারমিনকে ভালোবাসি, হোক সে গর্ভবতী, করুক তার বাবা আমাকে প্রত্যাখ্যান, তবুও আমি তাকে ভালোবাসি। আর সেই ভালোবাসার টানেই আমি তাকে আজ এই মুহূর্তে বিয়ে করব। মা ছেলের মাঝে আমি বলি, আমাকে মাফ করবেন, আমি এসবের কিছুই চাই না, শুধু একটু ঠাঁই চাই। আমাকে আপনাদের বাড়ির কাজের লোক করে রেখে দিন। জমিদার গিন্নি আমার চুল মুড়িয়ে ধরে তার পায়ের নিচে ফেলে বলেন, ওরে সর্বনাশী, কাজের লোক হয়েও আমার ঘরে থাকতে রাজি? অলিউর ঘাড় ধাক্কা দিয়ে এই সর্বনাশীকে বের কর। অলিউরের মায়ের থেকে আমাকে ছাড়িয়ে নিজ বুকে চেপে ধরে। ঘৃণায় মূর্ছিত হয়ে যাই আমি। অলিউর সেদিকে ভ্রুক্ষেপ না করে মায়ের উদ্দেশ্যে বলে, আম্মা, এই সর্বনাশীকে না পেলে আপনার ছেলে সর্বনাশ ঘটে যাবে, কারণ এই সর্বনাশীকে আমি খুব ভালোবাসি। জমিদার গিন্নি ধপ করে মাটিতে বসে পড়ে, চিৎকার করে বলে, তুই যদি এই কালনাগিনীকে বিয়ে করিস, আমার মরা মুখ দেখবি। তোকে তোর মৃত বাবার কসম, আর কোনোদিন পত্নী গ্রহণ করবি না তুই, এটা তোর মায়ের আদেশ, তোর বাবার কসম। মায়ের এমন আদেশে অলিউর চৌধুরী নিভে যায়। মর্মাহত হয়ে মাকে প্রশ্ন করে, আপনি কেমন মা, যে ছেলের ব্যথা বোঝেন না? জমিদার গিন্নি যেন বুকে আঘাত পায়। ছেলের অসহায় চোখে চোখ রেখে কিছু একটা বোঝার চেষ্টা করে, তারপর কুটিল হেসে বলে, আমি আমার আব্বা সোনাকে এত কষ্ট দিতে পারি না, তাই এ মেয়েকে তোর অধীনে রাখার অনুমতি দিলাম। এ মেয়েকে আজীবনের জন্য বাইজি গৃহে বন্দি করে রাখার অনুমতি দিলাম। আমাকে করা অপমানের চরম জবাব দিলাম। তোর কামনা বাসনাও পূরণ করলাম। এবার খুশি তো আম্মা? অলিউর চৌধুরী কম্পিত গলায় মাকে ডাকতেই জমিদার গিন্নি ধমকের সুরে বললেন, চুপ, একদম চুপ। তুই জমিদারের পুত্র, তোকে ভালোবাসা মানায় না। তোকে যা মানায় ঠিক তারই অনুমতি দিলাম। ভালোবাসার জন্য তোর দুটো স্ত্রী রয়েছে। এই সর্বনাশী না হয় তোর ভোগের সামগ্রী হয়েই থাকবে। আর হ্যাঁ, এই 4 দেয়ালের কথা কথোপকথন একটা কাকপক্ষীও যেন টের না পায়। সেদিন মায়ের আদেশে অলিউর চৌধুরী আমাকে বাইজি গৃহে বন্দি করতে বাধ্য হয়। ভাগ্যের নির্মমতায় আমি হয়ে যাই বাইজি গৃহের প্রধান বাইজি। জমিদার গিন্নির চরম প্রতিশোধের শিকার হই আমি। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, জমিদার অলিউর চৌধুরী আজ অবধি আমার শরীর স্পর্শ করেনি। আমাকে দিয়ে মনের খোরাক মেটানোর চেষ্টা করলেও কখনো দেহের খোরাক মেটানোর চেষ্টা করেনি। আজ অবধি অলিউর চৌধুরী একটা জায়গাতেই ভীষণ দুর্বল, তা হলো বাইজি শারমিন শায়লা। ভালোবাসা এবং মায়ের আদেশ, এই দুটো জিনিস আজও পোড়ায় তাকে, খুব পোড়ায়। বর্তমান ক্রন্দনরত কণ্ঠে মান্নাত বলল, সখী, নূরের বাবা কেন করলো এটা? সেই উত্তর আজও পাইনি। মানুষটা মরে গেল, বলে গেল না আমাকে জীবিত মেরে ফেলার কারণ। শারমিনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল মান্নাত। মৃদু হেসে শারমিন মান্নাতের মাথায় হাত বুলিয়ে বলল, ইস, তুই এতটা আহত হলি, তাহলে এসব নূর কী করে সহ্য করবে বলতো? ওকে তো জানতে হবে সবটা। মায়ের ক্ষত সম্পর্কে সবটা না জানলে মেয়েটা আমার শক্ত হবে কি করে? শিশুকালে সন্তান যখন প্রাকৃতিকভাবে জামাকাপড় নোংরা করে, মা বিনা দ্বিধায় তা পরিষ্কার করে। নিজ সন্তানকে সকল নোংরা থেকে মুক্ত রাখার চেষ্টা করে। তেমনি সন্তান যতই বড় হোক না কেন, মা সবসময় নিজ সন্তানকে পৃথিবীর সকল নোংরা থেকে মুক্ত রাখার চেষ্টা করে।
শারমিন বাইজিও এর বাইরে নয়। সেও তার সবটুকু দিয়ে চেষ্টা করছে শাহিনুরকে সকল নোংরা মানুষজন থেকে মুক্ত রাখতে। একদিকে মা চাচ্ছে মেয়েকে নোংরা জল যেন স্পর্শ করতে না পারে, অপরদিকে সেই নোংরা জল পান করার জন্য মরিয়া হয়ে উঠেছে মেয়ে। একজন সন্তানের পক্ষে মায়ের মনকে ফাঁকি দেওয়া খুবই কঠিন। শারমিন ইদানিং বেশ লক্ষ্য করছে শাহিনুরকে। তাছাড়া মান্না তো কিছু একটার আভাস দিয়েছে, যত দ্রুত সম্ভব শাহিনুরকে এখান থেকে দূরে পাঠাতে বলেছে। শারমিনের বিচক্ষণ মস্তিষ্ক পুরোটা ধরতে না পারলেও খানিকটা আঁচ পেরেছে, কিন্তু বিপরীতে কে আছে তা বোধগম্য হচ্ছে না। কিন্তু শারমিন সিদ্ধান্ত নিয়েছে শাহিনুরের গোপন কক্ষটি পরিবর্তন করবে। শুক্রবার থাকাতে আজও অলিউর চৌধুরী, পল্লব চৌধুরী, পলাশ চৌধুরী বাইজি গৃহে এসেছে। বাইজি গৃহের সর্বোচ্চ বৃহৎ কক্ষের রঙ্গমঞ্চে নৃত্য প্রদর্শন করছে বাইজিরা। দুই ভাই ডিবানে আছোয়া হয়ে প্রমত্তকর রস পান করছে। তাদের কামনীয় দৃষ্টিজোড়া নিবদ্ধ বাইজিদের উন্মুক্ত কমরের ভাজে বাজে। পলাশ চৌধুরীর আদেশে আজ নর্তকীর বেশে তার সম্মুখে উপস্থিত হয়েছে মান্নাত বাইজিও। কিন্তু মান্নাত বাইজি সকলের সামনে উপস্থিত হওয়ার মিনিট দুয়েক পরেই পলাশ চৌধুরী উঠে দাঁড়ালো। গণ্ডস্থলের কিঞ্চিত নিচে পাঞ্জাবির পরপর 3টে বোতাম খোলা পলাশের শ্যামবর্ণ গলায় স্বর্ণের চিকন হার চকচক করছে। পুরুষদের স্বর্ণ পরতে নেই, তাদের জন্য এটা হারাম। হারাম জিনিসগুলোই নিজেদের মধ্যে ধারণ করা যেন নীতি হয়ে দাঁড়িয়েছে জমিদার পুত্রদের। এক পা দুপা করে এগুতে এগুতে একদম মান্নাতের সম্মুখে গিয়ে দাঁড়ালো পলাশ। আচমকাই চরণদ্বয় থেমে গেল মান্নাতের, থেমে গেল ঘুঙুরের আওয়াজও। বক্ষস্থলে শুরু হলো তাণ্ডব। নিজেকে দাতস্থ করে নিয়ে আবারও নৃত্য শুরু করতে উদ্যত হলো মান্নাত, কিন্তু পলাশের স্পর্শে থেমে গেল সে। পলাশের কণ্ঠস্বরে রুদ্ধ হয়ে আসলো তার শ্বাসনালী। তোমাকে এভাবে আমার ঠিক পোষায় না মান্নাত। বিকৃত সুরে হেসে উঠল পল্লব চৌধুরী। হেসে উঠল উপস্থিত বাকি সকলেই। নিঃশব্দে কেঁদে উঠল মান্নাত, কারণ সে জানে আজ আবার পলাশ চৌধুরীর কাছে নিজেকে সঁপে দিতে হবে। হে সৃষ্টিকর্তা, কাউকে ভালোবাসার শাস্তি এত প্রখর হয় কেন? প্রধান বাইজি কক্ষের ডিবানে বসে আছে অলিউর চৌধুরী। প্রধান বাইজি শারমিন তার সম্মুখেই মেঝেতে হাঁটু মুড়িয়ে বসে আছে। অলিউর চৌধুরী এক ধ্যানে তাকিয়ে দেখছে শারমিনকে। শারমিনও তার তীক্ষ্ণ দৃষ্টিজোড়া নিক্ষেপ করে ঠায় বসে আছে। অনুমান করা যায় অলিউর চৌধুরীর বয়স 60 ছুঁয়েছে, তবুও মনে রং কমেনি। এই যে বিশাল সাম্রাজ্য, 2 পত্নী 5 পুত্রদের একদিকে ঠেলে নিয়ম করে প্রতি সপ্তাহে বাইজি গৃহে আসে। শারমিনকে আত্মা ভরে দেখে, একটু ভালোবাসা ভিক্ষা চায়। এই বয়সে এসে জমিদারের কি এসব বানায়? বেহায়া নির্লজ্জ জমিদার তবুও থামে না, ক্লান্ত হয় না, মানে লাগে না একটুও। শারমিন বরাবরের মতোই তার তীক্ষ্ণ দৃষ্টিজোড়া দিয়ে শাসিয়ে যাচ্ছে অলিউরকে। অলিউর তা সাদরে গ্রহণ করেও নিচ্ছে। তার মুচকি হাসিতেই টের পাচ্ছে শারমিন। কিন্তু অলিউরের এই হাসিটুকু বেশিক্ষণ টিকতে দিল না। বলল, ছোট ভাইয়ের বউকে এভাবে আর কত দেখবেন জমিদার সাহেব? আকস্মাৎ কেঁপে উঠল অলিউর চৌধুরী। নিজেকে ধাতস্থ করে নিয়ে ক্রুদ্ধ সুরে বলল, নিজেকে ওই বিশ্বাসঘাতকের বউ বলতে কষ্ট হয় না? ঘৃণা লাগে না? আমার তো শুনতেই কষ্ট হয়, খুব ঘৃণা লাগে। বুকের ভিতর পাথর চাপা দিয়ে কথাগুলো হজম করল শারমিন। অলিউরের দিকে নির্লিপ্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল, বিশ্বাস করো জমিদার, খুব কষ্ট হয়, কিন্তু ঘৃণা হয় না, কারণ মানুষটা আমার সন্তানের জন্মদাতা। এটাও বিশ্বাস করো, যদি কোনো দিন জানতে পারি আমার সন্তানের বাবা নিরপরাধ ছিল, আমার সন্তানের বাবা কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছিল, সেদিন তুমি বুঝবে এই শারমিন বাইজি কতটা নৃশংস। শারমিন, অলিউর চৌধুরী মৃদু ধমকে তাচ্ছিল্য হেসে শারমিন বলল, তখন খুব ছোট ছিলাম জমিদার, এত জটিলতা বুঝতাম না। বড় আফসোস হয় তখন যদি আজকের আমিটা থাকতাম। শেষকালে এসে এটুকু আমার প্রাপ্য। জমিদার সাহেব, নূরের বাবার দেওয়া বিবাহ বিচ্ছেদপত্র তুমি এখনও আমায় দেখাওনি। তখনকার শারমিন আর এখনকার শারমিনের মাঝে বিস্তর ফারাক। তাই ওই কাগজখানা তুমি আমাকে দেখার সুযোগ করে দাও। কথা দিচ্ছি, ভালোবাসতে না পারি, আজীবন আমার অন্তরে তোমার জন্য সম্মানীয় স্থান বরাদ্দ থাকবে। শারমিনের জালে ফেসে যাওয়ার ভয়ে উঠে দাঁড়ালো অলিউর। দুহাত শক্ত মুঠ করে কঠিন কণ্ঠে জবাব দিল, তোমার মনে সন্দেহ ঢুকেছে শারমিন, এই সন্দেহটুকু দূর করো। অপরাধীকে অপরাধী হিসেবেই বিশ্বাস করো, তবেই মঙ্গল। অলিউরের মুখোমুখি হয়ে দাঁড়ালো শারমিন। অলিউরের চোখে চোখ রেখে ধীর কণ্ঠে বলল, যদি সে অপরাধী হয় তার অপরাধগুলো আমি আবার ঘেঁটে দেখতে চাই। তোমার সমস্যা কি জমিদার? কারণ আমি চাই না আমি ব্যতীত তুমি অন্য কোনো পুরুষকে নিয়ে ব্যস্ত থাকো। হাসালে জমিদার। এটুকু বলে আচমকাই অলিউরের পাঞ্জাবির কলার চেপে ধরল শারমিন। রণমূর্তি ধারণ করে চিবিয়ে চিবিয়ে বলল, পাপ বাপকেও ছাড়ে না জমিদার। তুমি যদি পাপ করে থাকো শাস্তি তুমিও পাবে। মুচকি হাসলো অলিউর। শারমিনের একটি হাতে
নিজের হাত স্পর্শ করে বলল, এতগুলো বছরে না তোমার রূপ কমেছে আর না কমেছে তেজ। রাগে ফুঁসতে শুরু করলো শারমিন। অলিউরের কলার ছেড়ে পাশ ফিরে দাঁড়িয়ে চোখ বুজে ঘন ঘন নিঃশ্বাস ছাড়লো। অলিউর পাশে দাঁড়িয়ে এক হাত শারমিনের মাথায় রেখে মৃদু কণ্ঠে বলল, শান্ত হও শারমিন, ভোলার চেষ্টা করো অতীতটাকে। মনে রেখো তোমার কোনো অতীত নেই, কিন্তু বর্তমান আছে, ভবিষ্যৎ আছে। তোমার বর্তমানও আমি, ভবিষ্যৎও আমি। তোমার ভালোবাসা এখন আর চাই না, কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করার মুহূর্তে তোমাকে পাশে চাই। নিজের বক্তব্য শেষ করে কক্ষ ত্যাগ করলো অলিউর। মেঝেতে ধপ করে বসে পড়ল শারমিন। কি করে অতীত ভুলবে সে? কি করে? অতীত ভুলতে গেলে যে নূরের অস্তিত্বটুকুও বিলীন করতে হবে। বক্ষস্থলে তীব্র যন্ত্রণা হচ্ছে শারমিনের। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। মানুষটা যদি আজ দুনিয়াতে থাকতো, ঠিক সত্যির নাগাল পেত সে। কিন্তু মানুষটা যে নেই। কি ঘটেছিল সেদিন? পুরো দুনিয়া সেদিন শাহিনের বিপক্ষে ছিল। শাহিন কি নিজের পাশে শারমিনকে আশা করেছিল? সেদিনের ঘটে যাওয়া সকল ঘটনা হাজারোবার স্মরণ করলো শারমিন। সেসবে খুঁজে পেল অসংখ্য সন্দেহজনক ঘটনা, কিন্তু প্রশ্ন রয়ে যায়, শাহিন কেন শারমিনকে মুখ ফুটে একটিবার বলেনি সে নিরপরাধ, তার কোনো দোষ নেই? কেন বলল না? নাকি সে শারমিনের চোখে অবিশ্বাসের ছাপ দেখেছিল? এটুকু ভাবতেই দুহাতে মুখ চেপে কাঁদতে শুরু করলো শারমিন। যদি তার দ্বারা সত্যি ভুল হয়ে যায়, কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবে না। এক মন বলছে হোক প্রমাণ শাহিন নির্দোষ, আরেক মন বলছে শাহিন নির্দোষ প্রমাণিত হলে নিজেকে শেষ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না তার, কারণ শাহিনুর কোনোদিন ক্ষমা করবে না তাকে। আবার ভাবলো, নিজের স্বার্থের কথা না ভেবে অধিক গুরুত্বপূর্ণ শাহিনুরের বাবাকে নিরপরাধ হিসাবে জানা। বহু বছর আগের সেই ঘটনা, পর্দার আড়ালে থাকা সেই সত্যি এক অলিউর ছাড়া কেউ জানে না। এটা শারমিনের দৃঢ় বিশ্বাস। এতগুলো বছরে অলিউর সম্পর্কে, জমিদার বাড়ি সম্পর্কে বেশ শুকনো ধারণা তৈরি হয়েছে। সেই ধারণা থেকেই অনুসন্ধান করবে শারমিন। আফসোস একটাই, যাকে ঘিরে এই অনুসন্ধান, সে মানুষটাই আর পৃথিবীতে নেই। আচ্ছা, মানুষটা কি অভিমানেই ফুরিয়ে গেল? পাঁচফোড়ন গৃহ। ঠিক দুপুর 12টায় রুমানা আর অঙ্গন ফিরল পাঁচফোড়ন গৃহে। সমবয়সী হওয়ার কারণে দুজন একই বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে পড়াশোনা করছে। রুমানার বয়স যখন 7 বছর, তখন রুমানার মা অর্থাৎ প্রেরণার বড় বোনের রক্তে ক্যান্সার ধরা পড়ে। 1 বছর চিকিৎসা চলাকালীনই মৃত্যু ঘটে তার। খালাতো বোনের মেয়ে হওয়ায় ভালোবাসা, স্নেহ, দায়িত্ববোধ সব দিক থেকে বাধা পড়ে রুমানাকে নিজেদের কাছে রেখে দেয় অলিউর এবং প্রেরণা। রুমানার বাবা প্রবাসী। স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে অলিউর এবং প্রেরণার হাতে তুলে দিয়ে সেই যে চলে গেছেন, আর দেশমুখী হননি। রুমানা হোস্টেলে থেকে পড়াশোনা করে। ছুটির দিনগুলোতে অঙ্গনে বেশিরভাগ বাড়ি নিয়ে আসে তাকে। মায়ের আদেশে কখনো কখনো প্রণয়ও আনতে যায়। ওরা ফিরতে প্রেরণা দুজনকে গোসল সেরে খেতে আসতে বলল। রুমানা চুপচাপ চলে গেল গোসলে। খালামণির সঙ্গে তেমন কোনো কথা বলল না, আর না স্বভাবসুলভ তার ওষ্ঠাধরে হাসিটির রেখা মিলল। বিচলিত হয়ে প্রেরণা অঙ্গনের দিকে ভুরু কুঁচকে তাকালো। বলল, কি হয়েছে ওর? অঙ্গন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আম্মা, আপনি এবার ভাইয়ার সঙ্গে ওর বিয়েটা দিয়ে দিন। আপনি তো জানেন রুমানা ভাইয়াকে পাগলের মতো ভালোবাসে, অথচ ভাইয়া রুমানার ব্যাপারে খুব উদাসীন। বিয়েটা হয়ে গেলে দুজন একসাথে থাকলে সব ঠিক হয়ে যাবে। আশা করি আপনি আব্বার সাথে আজই কথা বলবেন। কথাগুলো বলেই মায়ের সামনে থেকে চলে গেল অঙ্গন। দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল প্রেরণা। আজ বৃহস্পতিবার প্রণয়ে আসবে, তাই সিদ্ধান্ত নিল আর দেরি নয়, এবার দুটোকে এক করেই ছাড়বে। দুপুরে আহার শেষে জমিদার অলিউর এবং পল্লব চৌধুরীর সঙ্গে অরুণা প্রেরণা দুজনই প্রণয়ের সঙ্গে রুমানার বিয়ের কথাবার্তা তুলল। দুই পত্নীর মতামত শুনে দুই পত্রের দিকে তাকালো অলিউর। পূর্বে কথাবার্তা হলেও আজ চূড়ান্ত আলোচনায় বসেছে সকলে। বংশের রীতি অনুযায়ী ছেলে মেয়েদের বিয়ের পূর্বে পরিবারের বয়োজ্যেষ্ঠদের মতামতকেই অধিক গুরুত্ব দেয় অলিউর চৌধুরী। সে এবং তার পত্নীরা রাজি। এবার বড় দুই পুত্র এবং পুত্রবধূদের সম্মতি পেলেই আগামীকাল বাগদান সেরে ফেলবে। পরিবারের সকলেরই সম্মতি মিলল। কেবল রুমানা আর প্রণয়ের সঙ্গেই কোনো কথা হয়নি অলিউরের। এ পর্যায়ে রুমানার তরফের সকল কথাই অঙ্গন এবং প্রেরণা ব্যক্ত করল। সবশেষে অপেক্ষায় রইল প্রণয়ের ফেরার। পাঁচফোড়ন গৃহের পরিবেশটাই বদলে গেল। রুমানার বক্ষস্থলে যেন জলের মতন ছলাৎ ছলাৎ শব্দ করছে। একদিকে আনন্দ, অপরদিকে লজ্জা আষ্টেপৃষ্টে রেখেছে তাকে। সকল বিষণ্ণতা দূর হয়ে মনে এবার কাঙ্ক্ষিত মানুষটির জন্য অনুভূতি জাগ্রত হচ্ছে। নিজ কক্ষে চুপটি করে বসে অপেক্ষা করছে প্রণয়ের। সে আসবে, আগামীকাল তাদের বাগদান হবে, তারপর তাদের বিয়ে। সবটা ভাবতেই কেমন এলোমেলো লাগছে রুমানার। খুশিতে বোধহয় সে আজ পাগলই হয়ে যাবে। এমন মুহূর্তে কক্ষে শাড়ি গহনা নিয়ে হাজির হলো শবনম আর মুনতাহা। রুমানার দুপাশ থেকে দুজন উকি দিল। তারপর শবনম মুনতাহাকে বলল, মুন, রুমানা তো এখনই লজ্জায় শেষ। মুনতাহা রসিকতার সুরে বলল, হ্যাঁ গো বাবি, তাই তো দেখছি। এবার কি হবে?
কি আর হবে, বাসর রাতে বইয়ের লজ্জা দেখে দেবর সাহেব ভাবিদের কাছে এসে কাঁদবে। খিলখিল করে হেসে উঠল দুজনেই। লজ্জায় চোখ বন্ধ করে ঘন নিঃশ্বাস ছাড়তে ছাড়তে রুমানা বলল, দেখ তোমরা চুপ করবে। ঢং করে শবনম বলল, এই চুপ করো চুপ করো ননদিদি, এই চুপ করো চুপ করো, ননদিনীকে শাড়ি গহনা দেখানোতে মনোযোগ দাও। কথাটা শেষ করে আবারও হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খেতে শুরু করলো শবনম। মুনতাহা মুচকি মুচকি হেসে শবনমকে ধরে বলল, ভাবি থামো এবার, ওকে শাড়ি গহনা দেখাও। রুমানা আপা দেখো তো এখান থেকে কাল কোন শাড়ি আর কোন গয়নাগুলো পরবে। শবনম বলল, কিসের আপা, ফুফাতো বোন সম্পর্ক বাদ, ননদ আর দেবরের বইয়ের খাতিরে যত পারো রসিকতা করো। রুমানা মুনতাহাকে চোখ রাঙালো। মুনতাহা মাথা নিচু করে মুচকি মুচকি হাসতে লাগলো। বলল, আচ্ছা আচ্ছা, আমি আর একটি কথাও বলবো না। তাও রাগ করো না, তুমি শাড়ি গয়না পছন্দ করো। শাড়ি গয়না পছন্দ করে তিনজন মিলে হাসাহাসি রসিকতা করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। অবশেষে রুমানা প্রণয়ের বউ হতে যাচ্ছে। মায়ের থেকে সুখবরটি শুনে রুমানার সঙ্গে দেখা করতে এলো রঙন। এদিকে সন্ধ্যা হয়ে যাওয়ায় মুনতাহা তড়িঘড়ি করে রুমানার রুম থেকে বের হতে যাচ্ছিল, কিন্তু রঙনের মুখোমুখি হয়ে গেল। মুনতাহার হাস্যোজ্জ্বল মুখশ্রীতে দৃষ্টি পড়তে অবাক হলো রঙন। কতদিন পর এই হাসি মুখটার দেখা মিলছে মনে পড়ল না তার। তবে বুকের ভিতর প্রশান্তি ঠেকলো খুব। পলকহীন চোখে চেয়ে রইল মুনতাহার দিকে, কিন্তু মুনতাহাত ভীষণ বিব্রত বোধ করলো। আকস্মাৎ ভয়ে চোখ মুখ শুষ্ক হয়ে উঠল তার। মুখভঙ্গি পরিবর্তন হয়ে গেল রঙনেরও। তৎপর হয়ে এসে বলল, আমি রুমানা আপার সাথে দেখা করতে এসেছি, তোমার প্রয়োজন শেষ হলে চলে যাও, তবুও ভয় পেও না। এটুকু বলে থামতেই তড়িতগড়িতে মুনতাহা কক্ষ ত্যাগ করলো। নির্লিপ্ত ভঙ্গিতে রঙন তাকালো কক্ষের ভিতরে। শবনম রুমানা দুজনই করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। এক ঢোক গিলে দীর্ঘ একটি শ্বাস ছেড়ে দৃঢ়পায়ে কক্ষের ভিতরে প্রবেশ করলো রঙন। শবনমের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তোমারও কি তাড়া আছে ভাবি? শবনম জোরপূর্বক হেসে এগিয়ে এলো। রঙনের মাথায় হাত বুলিয়ে বলল, না ভাই তুমি বসো, কিছুক্ষণ গল্প করি। রঙন নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে রুমানার পাশে বসলো। বিছানায় থাকা শাড়ি গহনাগুলো দেখে বলল, ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাবে, তুমি খুব খুশি তাই না আপা? রুমানা ইতস্তভাবে বলল, আমি অনেক খুশি রে রঙন। অভিনন্দন আপা, আশা করি নিজেদেরটা সেরে দেবরটাকে নিয়ে একটু ভাববে, বাকিরা তো নিজেদের নিয়েই ব্যস্ত। শবনমের দিকে আর চোখে তাকিয়ে কথাটা বলতেই শবনম রঙনকে কানমলা দিয়ে বলল, ওরে দুষ্টু, খোঁচা মারা হচ্ছে তাই না? কি ভেবেছো আমি কিছুই জানি না? সব খবর আমার কাছে আছে। রঙন জিব্বায় কামড় দিয়ে বলল, নাউজুবিল্লাহ আপা, ভাবি এগুলো কি বলে? তোমাদের মুখে নাউজুবিল্লাহ শুনলে শয়তানও লজ্জা পাবে। ঢং বাদ দিয়ে ঝেড়ে কাশো বাছা। রুমানা অবুঝ চোখে দুজনের দিকে তাকাতেই রঙন বলল, আপা তুমি বিশ্বাস করো, ভাবি আমাকে ফাঁসাচ্ছে। আমি ফাঁসাচ্ছি নাকি কারো রূপের জাদুতে তুমি ফেসে গেছো আর বাঁশির সুরে তাকে ফাঁসাচ্ছ? ধরা পড়ে গিয়ে চুপসে গেল রঙন। রুমানা ছোট ছোট চোখ করে বলল, নিজেকে নিয়ে নতুন করে ভাবছিস, ভালো কথা, তাই বলে এভাবে গোপনে? ছি ভাই। মহাবিপদে পড়ে গেল রঙন। শবনমের দিকে তাকিয়ে বলল, আপনার কয়টা কান কয়টা চোখ বলবেন ভাবি? এই খবরটাও আপনি জেনে গেলেন? জানবো না? দেবরের মনে রং লেগেছে, আর ভাবি জানবে না তা কখনো হয়? এক কথা দুই কথায় রুমানার কাছে প্রকাশ পেল রঙন শাইনুরের প্রেমের পড়েছে। ওপাশ থেকে সারাও কমতি নেই। মেয়েটা নেহাতি বাচ্চা কিনা, আবেগটা বড্ড বেশি। কিন্তু বাদ সাধল রুমানা। রঙনের দিকে কড়া চাহনি ছুড়ে বলল, রঙন তুই এটা ঠিক করছিস না, একটা মেয়ের সরলতার সুযোগ নিচ্ছিস তুই। শবনম বলল, এটা তো ওর দোষ না রুমানা, ওদের রক্তের দোষ। কথাটা কেমন একটা লাগলো রুমানার বুকের ভেতর। কেমন একটা ভয় কাজ করলো। সে ভয়টুকুকে বাড়তে না দিয়ে রঙনকে বলল, রঙন, নূর মেয়েটা খুব ভালো, ওর সঙ্গে তুই এসব করিস না। মেয়েটা খুব ভালো রে। অমন নিষ্পাপ মুখের দিকে তাকালে তো শয়তানও ফেরেস্তা হয়ে যাবে। আর তুই কি না, উফ আপা কি সব বলছো? তোমরা নিজেদের মতো করে ধারণা করে এসব বলছো? তাহলে সত্যিটা কি বল? সত্যি এটাই, নূরকে আমি বিয়ে করতে চাই। একটা বাইজির মেয়েকে বিয়ে করে স্বাভাবিক জীবন উপহার দেব, এটুকুই কি বেশি নয়? শবনম বলল, যতদূর জানি পলাশ চৌধুরীর নজর পড়েছে এর ওপর, ওর সঙ্গে টেক্কা দিতে পারবে? ভাবি নূর আমাকে ভালোবাসে, আমি নূরকে পছন্দ করি, বিয়ে আমাদের হবেই। জমিদারের এক পুত্র না হয় পরিবারের অসমর্থনেই বিয়ে করলো, আর রইল পলাশ চৌধুরীকে টেক্কা দেওয়া। এবার তার হারার পালা। রুমানা বলল, তোদের হার জিতে ওই মেয়েটাকে কেন ভোগাবি রঙন? রুমানার দিকে শান্ত চোখে তাকালো রঙন। মুচকি হেসে বলল, নূরের কিছু হবে না আপা, একটা স্বাভাবিক জীবন পেয়েই সে ভীষণ খুশি হবে। ওর খুশি হতে ভালো থাকতে বেশি কিছু লাগে না আপা। ও আমাকে ভালোবেসেই ভীষণ খুশি, ভীষণ আনন্দিত। ওর এই আনন্দ, এই খুশিটুকু আজীবন অটুট থাকুক, এই প্রার্থনা করো। তোদের বোঝা খুব মুশকিল। রুমানার কথার প্রেক্ষিতে শবনম বলল, এরা নিজেদের জেদ পূরণ করতে যা খুশি করতে পারে, তবে ভাই মনে রেখো, নূরের সঙ্গে বেমানি করলে মুনতাহার চোখের বিষ হবে তুমি।
না ভাবি, নূরের সঙ্গে কোনো অন্যায় করব না আমি। ওকে ভালোবাসতে পারবো কিনা জানি না, কিন্তু ওর ভালোবাসাটুকুর যত্ন নেব। আজীবন আমরা একে অপরের বন্ধু হয়ে পাশে থাকব। মানুষ যেমন উদ্যোগ নিয়ে যত্ন সহকারে বৃক্ষের আশায় ফুল ফলের আশায় বীজ বপন করে বৃক্ষকে বড় করে, তেমন সে বৃক্ষ থেকে ফুল ফল পায়। যতটা শ্রম সে দেয় তার অধিকই ফেরত পায়। কিন্তু মানুষের বুকে প্রেমের বীজ কেউ উদ্যোগ নিয়ে বপন করতে পারে না। অন্তকোণে প্রেমের বীজ আপনা আপনি ঠাঁই পায়। সে বীজ ধীরে ধীরে বিস্তর রূপ ধারণ করতে থাকে। দুটো মানুষের হৃদয়ে তোলপাড় সৃষ্টি করে, কখনো হাসায়, কখনো কাঁদায়, কখনো বা সুখ দুঃখ মিলিয়ে প্রেমের ভেলায় বাসায়। প্রেম আপনা আপনি আমাদের কাছে ধরা দেয় বলে একে অবজ্ঞা করতে নেই, বরং যত্ন নিতে শিখতে হয়, সম্মান করতে জানতে হয়। রঙ্গন সেটুকুরই চেষ্টা করে। এই যেমন গত 2 মাসে রঙ্গন শাহিনুরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে। জেনে নিয়েছে শাহিনুরের অন্তকোণে থাকা সমস্ত কথোপকথনকে, তার ইচ্ছাকে, তার চাওয়া পাওয়াকে। অবুঝ মেয়েটাকে যতটুকু পারে বুঝদান করার চেষ্টা করেছে। মেয়েটার সরলতা কিঞ্চিত কমানোর চেষ্টা করেছে, কিন্তু পারেনি। তবুও নিরাশ হয়নি সে। কেন জানি এই সরলতাটুকু তার ভীষণ ভালো লেগেছে। এই সরলতাটুকুই তাদের বন্ধুত্ব গাঢ় করেছে। এ যেমন রঙ্গন যখন শাহিনুরের সাথে তার দুঃখ কষ্টগুলো ভাগ করে নেওয়ার চেষ্টা করলো, শাহিনুর তা সাদরে গ্রহণ করে নিল। রঙ্গন যখন তার হৃদয়ের সমস্ত যন্ত্রণাটুকু ব্যক্ত করলো, শাহিনুরের দু চোখ বেয়ে অশ্রু ঝরতে শুরু করলো। সরল মনে ক্রন্দনরত কণ্ঠে বোকা পাখিটা বলল, তুমি কষ্ট পেও না বাসিওয়ালা, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি পরকালে উপরওয়ালার কাছে তোমার ভালোবাসার মানুষটাকে চেয়ে নেও, তবুও তুমি মন খারাপ করো না। সেদিনই রঙ্গন বুঝেছিল শাহিনুর ঠিক কতটা সরল। মেয়েটা ভালোবাসার মানে বুঝে না, তবুও তাকে বলে ভালোবাসি। সে ভালোবাসার মানে বুঝে, তাই আজও বলেনি নূর আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছে। তারা একে অপরকে পাশে চায়, তারা একে অপরের সঙ্গ পেলে খুশি থাকে, ভালো থাকে। রঙ্গনের খুব ইচ্ছে করে শাহিনুরের ইচ্ছে পূরণ করতে, তারপর শাহিনুরের প্রচণ্ড খুশিটুকু উপভোগ করতে। একদিন কথার ছলে শাহিনুর বলেছিল তার খুব ঘুঙুর পড়তে খুব ইচ্ছে করে আম্মা মান্নাত বুবুদের মতো ঘুঙুর পরে নৃত্য করতে, বাইজি গৃহে সকলের মতো সাজতে মন চায়, কপালে টিপ পড়তে মন চায়। ইস, কত চাওয়া শাহিনুরের, অথচ এসব কোনোটাই পূরণ করতে পারে না নিজের মায়ের জন্য। শারমিন বাইজি কি জানে না তার মেয়ে হাসলে পুরো পৃথিবীটাই হেসে ওঠে? তার মেয়ের হাসি আকাশের ওই এক ফালি চাঁদের আলোর চেয়েও অধিক দীপ্তিবান। শাহিনুরের শখ পূরণ করতেই বাইজি গৃহের কাজের মহিলা রেশমা খাতুনকে দিয়ে ঘুঙুরের ব্যবস্থা করেছে রঙ্গন। বিকালে রুমানার থেকে কিছু গয়নাও নিয়ে এসেছে। আসছে নিজ হাতে সাজাবে শাহিনুরকে, ইচ্ছে পূরণ করবে শাহিনুরের। অবুঝ হৃদয়ে তার জন্য এতখানি অনুভূতি সৃষ্টি হয়েছে, তার প্রতিদানে সে এটুকু দেবে না তাই কখনো হয়? বরাবরের মতো আজও রঙ্গন শাহিনুরকে ফিসফিস করে ডাকলো, কারণ সে জানে আজ বাইজি গৃহে সকলে নৃত্য পরিচালন নিয়ে ব্যস্ত। তাই শাহিনুরকে এই কক্ষে বন্দি করে রাখা হয়েছে। রঙ্গন কয়েকবার ডাকতেই জানালা খুলে উকি দিল শাহিনুর। প্রশস্ত হেসে হাত বাড়ালো রঙ্গন, ভীতিগ্রস্ত হয়ে হাত বাড়ালো শাহিনুরও। ধীরে ধীরে মই বেয়ে নেমে পড়লো দুজনেই। তারপর কিছুটা দূরেই অরণ্যের ভিতর মিলিয়ে গেল। ওরা যখন বনের ভিতর প্রবেশ করলো, প্রণয় তখন বেশ দূরান্ত থেকে নিশানা করলো ওদের। বাড়ি ফেরার পর এমন কিছুর সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত ছিল সে। তাই খুব শান্ত ভঙ্গিতে যথাস্থানে গাড়ি রেখে পাঁচফোড়ন গৃহে প্রবেশ না করে পা বাড়ালো ঘন বিস্তীর্ণ নিস্তব্ধ অরণ্যের দিকে। রঙ্গনের কুটিরের সামনে কাঠের সিঁড়িতে অত্যন্ত লাজুক ভঙ্গিতে বসে আছে শাহিনুর, আর রঙ্গন তার বসে বসে নিজ হাতে একে একে সমস্ত গয়না পরিয়ে কপালে লাল রঙা একটা টিপ পরিয়ে দিল। সর্বশেষ দুপায়ে ঘুঙুর পরাতেই আটকে উঠল শাহিনুর, কিন্তু পরক্ষণে ঘুঙুর দেখে দৃষ্টিচোড়া বড় বড় করে এক হাত মুখে চেপে ধরল, নিচু কণ্ঠে বলল, ঘুঙুর, তুমি আমার জন্য ঘুঙুর নিয়ে এসেছো? রঙ্গন মাথা দুলিয়ে হাসলো। তারপর শাহিনুরের একটি হাত নিজের হাতের মুঠোবন্দি করে নিয়ে দাঁড় করালো শাহিনুরকে। বলল, নিজ হাতে সব গয়না পরিয়ে দিলাম, হয়ে গেল আমাদের এনগেজমেন্ট। অবুঝ শাহিনুর প্রশ্ন করলো, কি হলো আমাদের? হেসে ফেলল রঙ্গন। সে ভুলেই গিয়েছিল শাহিনুর ইংরেজি জানে না, তাই বলল, এনগেজমেন্ট মানে বিবাহের বাগদান, মানে তোমার আমার বিয়ের বাগদান। ছি, বিয়ে? পিছন ঘুরে চোখ মুখ খিচে দাঁড়ালো শাহিনুর। রঙ্গন ভ্রু কুচকে শাহিনুরের সামনে গিয়ে দাঁড়ালো, বলল, আরে আরে ছি কেন? আম্মা মেরেই ফেলবে আমাকে। আরে বোকা, মারবে কেন? আমি আছি তো, সবটা সামলে নেব। সামনে আমার ভাইয়ের বিয়ে, বিয়েটা শেষ হোক, তোমায় নিয়ে পালাবো আমি। তোমার আম্মা খুশি মনেই তোমাকে আমার হাতে তুলে দেবে। কিছু বলল না শাহিনুর, শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল রঙ্গনের দিকে। রঙ্গন ওর মাথায় টোকা দিয়ে বলল, এই যে রূপসী কন্যা, আমি যে ঘুঙুর পরালাম সেদিকে খেয়াল আছে? চমকে উঠে নিজ চরন্তয়ে তাকালো শাহিনুর, তারপর এপাশ ওপাশ পা নাড়িয়ে ঘুঙুরে শব্দ তুলল। আচমকাই ওষ্ঠা ধরে আকর্ষণীয় হাসিটির রেখা মিলল। রঙ্গন মুচকি হেসে বলল, তুমি কখনো নাচ শেখনি, অথচ মনে প্রাণে ঠিক এই নৃত্যকে লালন করো।
পরিয়ে দিলাম ঘুঙুর, এবার জমিদার পুত্রকে নেচে দেখাও দেখি। নিস্তব্ধ গভীর রজনীতে ঘন জঙ্গলের ভিতর জ্যোৎস্নার আলোতে গাছের সাথে পিঠ ঠেকিয়ে বাঁশি বাজাচ্ছে এক যুবক। সেই সুরের তালে আপন মনে ঘুঙের শব্দে তুলে নৃত্য করছে এক কিশোরী। লাল শাড়িতে ঢেউ খেলানো চুলগুলো বেনুনি অবস্থায় হাঁটু ছুঁয়ে দিচ্ছে, গা ভর্তি গহনা, কপালে লাল টিপ, হরিণাক্ষ দৃষ্টিজোড়ায় মোটা করে কাজলের প্রলেপ, ওষ্ঠজোড়ায় টকটকে লাল লিপস্টিক। রাজকুমারী না রাজরানী, নাকি বাইজি গৃহের প্রধান বাইজি? কোন উপাধি মানানসই আজ শাহিনুরের জন্য? ঝোপের আড়াল থেকে তীক্ষ্ণ একজোড়া দৃষ্টি আকস্মাৎ নিভে গেল, রুদ্ধশ্বাসে সরে গেল মানুষটা। না পারে নিজ ভাইকে আজ জ্যান্ত পুঁতে দিতে, না পারে বাইজি কন্যাকে নিজ হাতে খুন করে নিজের আত্মাটুকুকে সান্ত্বনা দিতে। সবশেষে নিরুপায় হয়ে মুখ থেকে বেরিয়ে এলো, ছি, আমার রুচি এত জঘন্য। প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে গৃহে ফিরল প্রণয়। অরুণা প্রেরণা খাওয়ার জন্য বেশ তোড়জোড় করলো, কিন্তু প্রণয় বলল সে খেয়ে এসেছে, কিছু খাবে না। নিজ কক্ষে গিয়ে নিজের ক্রোধটুকু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলো খুব, কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না। শেষে লম্বা একটা গোসল দিয়ে মাথা ঠান্ডা করলো। রুম জুড়ে অনেকটা সময় পায়চারি করার পর খেয়াল করলো ধারের বাইরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রুমানা। রুমানাকে দেখে কিছুটা স্বস্তি পেল প্রণয়, তবুও হৃদয় কুচকে গম্ভীর কণ্ঠে বলল, ওভাবে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? কিছু বলার থাকলে রুমে এসো। দুরু দুরু বুকে রুমে প্রবেশ করলো রুমানা, কিন্তু যা বলতে এসেছে তার কিছুই বলতে পারল না। অতিরিক্ত লজ্জাপতি হওয়ার এই জ্বালা, যা মনে আসে কিছুই বলা হয়ে ওঠে না। কিন্তু প্রণয় যা সাংঘাতিক মানুষ, কিছু না বললে প্রচণ্ড রেগে যাবে। তাই আমতা আমতা করে এ কথা সে কথা বলতে বলতে বিকালে রঙ্গনের সাথে হওয়া সমস্ত কথাই গড়গড় করে বলতে লাগলো। সকল কথা শেষে রুমানা খেয়াল করলো সে ঠিক কী অঘটনটা ঘটিয়েছে। জমিদার বাড়ির এক ছেলে বাইজি কন্যার প্রেমে মজেছে, আর সে কিনা আরেক ছেলেকে তা খুশি মনে জানাচ্ছে। এবার যদি ঝড় ওঠে সামলাবে কে? ভয়ে হাত পা কাঁপতে শুরু করলো রুমানার আকস্মাৎ থেমে যাওয়াতে প্রণয় ধীর দৃষ্টিতে তাকালো রুমানার দিকে। রুমানা তার সে দৃষ্টি দেখে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলল, বিশ্বাস করো, আমি ইচ্ছে করে কিছু বলিনি। প্রণয় ধীর পায়ে রুমানার সম্মুখে এসে দাঁড়ালো। গভীর দৃষ্টিতে রুমানার দিকে তাকিয়ে এক হাতে রুমানার গালে আলতো ছুঁয়ে প্রশ্ন করলো, ভয় পাচ্ছ? যদি রঙ্গনকে শাস্তি দেই, আব্বা আম্মাকে জানাই, বা ওই বাইজির কন্যাকে কঠোর শাস্তি দেই? শুষ্ক গলায় রুমানা বলল, এসব করো না প্রণয়, প্লিজ। কিছু করবো না, শুধু তুমি রুম থেকে বেরিয়ে যাও। নির্ঘুম একটি রাত পার করে সকাল সকাল বাগানে হাঁটতে বের হলো প্রণয়। সারা রাত রুমানার কথাগুলো তার মাথায় ঘুরেছে। দু চোখে স্পষ্ট হয়ে উঠেছে রঙ্গন এবং শাহিনুরের হাস্যোজ্জ্বল মুখগুলো। মনে প্রশ্ন জেগেছে, তারপর কি হলো, কতটুকু হলো? এই যে বাগানে পায়চারি করছে, কিন্তু মন তার কাল রাত্রিতেই থেমে আছে। শরীরের রক্ত টকবক করছে। তীব্র অস্বস্তি ব্যাকুল মনে পায়চারি করা কালীন প্রেরণা এসে সামনে দাঁড়ালো। বলল, কাল রাতে কথা বলার সুযোগ দিলে না, পরে বলবে তোমাকে না জানিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। মায়ের দিকে চিন্তিত ভঙ্গিতে তাকিয়ে রইল প্রণয়। প্রেরণা চটপটে গলায় বলল, আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি আজই তোমার আর রুমানার বাগদান সেরে ফেলবো। তোমার কোনো সমস্যা নেই তো বাবা? না, নেই আম্মা, এ বিষয়ে আগেই কথা দিয়েছি, আপনাকে নতুন করে কিছু বলার নেই। তুমি প্রস্তুত জেনে খুশি হলাম। স্মিত হাসলো প্রণয়। প্রেরণা ঘরে ফিরে গেল। মা চলে যেতেই প্রণয় একটি গাছের আড়ালে গিয়ে এক হাত মুঠ করে প্রচণ্ড শক্তি খাটিয়ে পরপর 3টি ঘুষি মারল গাছটিতে। সন্ধ্যার পর উপস্থিত পরিবারের সকল সদস্য এবং আত্মীয় স্বজন সকলের সম্মুখে রুমানাকে নিজ হাতে নাকফুল পরিয়ে দিল প্রেরণা। তারপর প্রণয়কে বলল আংটি পরাতে। প্রণয় মৃদু হেসে রুমানাকে আংটি পরিয়ে দিল। হয়ে গেল তাদের বিবাহের বাগদান। আবেগে ঘনীভূত হয়ে কেঁদে ফেলল রুমানার মাথায় আলতু হাত চেপে প্রণয় বলল, সুখের মুহূর্তে কাঁদতে নেই রুমানা। এটুকু বলেই উঠে দাঁড়ালো প্রণয়। কিছুক্ষণ বিরতি প্রয়োজন বলে সকলের থেকে আড়ালে চলে গেল। কখনো কখনো একটুখানি চিৎকার করার জন্য হলেও নীরব পরিবেশ প্রয়োজন। প্রণয় সেই পরিবেশের খোঁজ করতে করতে জমিদার বাড়ির খোলা অরণ্যের শেষ সীমানায় এসে পৌঁছালো। অন্ধকারাচ্ছন্ন সারি সারি সুপারি গাছগুলোর নিচে দাঁড়িয়ে চিৎকার করে বলল, এই বিস্তীর্ণ নিস্তব্ধ অরণ্যকে যদি প্রশ্ন করি, জমিদার অলিউর চৌধুরীর পুত্র হওয়া সত্ত্বেও কেন আমার মনের আরশিতে সুস্পষ্টভাবে এক বাইজিকন্যার মুখচন্দ্রিকা ভেসে ওঠে, কি উত্তর দেবে এই নিস্তব্ধ রাত, এই নিস্তব্ধ অরণ্য? যদি বিশাল আকাশে বসবাসরত ওই চন্দ্র নক্ষত্রদের প্রশ্ন করি, জমিদার পুত্র হওয়া সত্ত্বেও কেন আমার হৃদয়ে অতি সাধারণ এক বাইজিকন্যার বাস, কি উত্তর দেবে এই নিস্তব্ধ শীতল প্রকৃতিরা? গতকাল সন্ধ্যায় বেরিয়ে মধ্যরাতে ঘরে ফিরেছে প্রণয়। বাগদানের পর তার সঙ্গে রুমানার না দেখা হয়েছে আর না কথা হয়েছে। তাই ভোরবেলায় রুমানার চায়ের সুতোয় পা বাড়ালো প্রণয়ের কক্ষে। রুদ্ধদ্বারের সামনে দাঁড়িয়ে বার কয়েক ঢুক গিলে সাহস সঞ্চয় করে নিল। বা পাশে তাকিয়ে অঙ্গনের দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে ইশারায় প্রশ্ন করলো, যাবো? ততস্থ হয়ে অঙ্গন দুহাত দিয়ে ইশারা করলো, যাও যাও, কিচ্ছু হবে না, অভ্যাস করো, সামনে তোমার রোজকার দিনগুলো শুরুটা ঠিক এভাবেই হবে। লাজুক হেসে মাথা নুয়ে ফেললো রুমানা। অঙ্গন এবার ফিসফিস কণ্ঠে বলল, আরে বাবা যাও না, ভাইয়া তো উঠে পড়বে।
ধাতস্থ হয়ে দাঁড়ালো রুমানা। একবার অঙ্গনের দিকে তাকিয়ে বাঁ হাতের দরজাটা মৃদু ধাক্কা দিল। সহজভাবেই খুলে গেল দরজা। কাষ্ঠের পালঙ্কে শুয়ে থাকা সুঠাম দেহের অধিকারী প্রণয় চৌধুরীকে দেখা মাত্রই হৃৎপিণ্ড কেঁপে উঠল তার। শুধুমাত্র একটি মখমলের পাজামা পরে উন্মুক্ত শরীরে ঘুমিয়ে আছে প্রণয়। কৃষ্ণবর্ণীয় ঘন লোমগুলো প্রণয়ের শ্যামবর্ণ বুকটার সৌন্দর্য যেন হাজার গুণ বাড়িয়ে তুলেছে। উন্মুক্ত বক্ষস্থল মেলে ধরে শটান হয়ে শুয়ে থাকার অভ্যাসটা আজ নতুন নয়, কিন্তু এ দৃশ্য যতবার রুমানা দেখে ততবারই তার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। গণ্ডস্থল শুকিয়ে কাটকাট হয়ে যায়, বুকের ভিতর অস্থিরতা কাজ করে, হাত পা অসাড় হয়ে আসে। বেহাইয়া চোখ দুটো তবুও সেদিকেই চলে যায়। খুব ইচ্ছে করে ওই বুকে নাক ডুবিয়ে লম্বা একটি শ্বাস নিতে, প্রতিটি লোমকূপে জানান দিতে এই রাগী গম্ভীর ডাক্তারটা শুধুই তার, এই নিরানন্দ মানুষটা শুধুই তার। সকল জড়তাকে একপাশে রেখে ধীর পায়ে এগিয়ে গেল রুমানা। ভিতরে প্রবেশ করতেই হাঁপ ছেড়ে বাঁচল অঙ্গন। বিড়বিড় করে বলল, হায় কপাল, পাগলের মতো ভালোও বাসবে, তাকে ছাড়া শ্বাস নেওয়ার কথাও ভাবতে পারবে না, আবার কাছে যেতে জমের মতো ভয় পাবে। মানা যায় এসব? বিড়বিড় করে কথাগুলো বলে নিজের কক্ষে ফিরে যাওয়ার জন্য পিছন ঘুরতেই রঙ্গনের মুখোমুখি হলো অঙ্গন। ভ্রুকুচকে রঙ্গন অঙ্গনকে আগাগোড়া দেখে নিয়ে কুচকানো ভ্রুদয় স্বাভাবিক করে কৌতূহলী কণ্ঠে বলল, কি ব্যাপার? ইমিডিয়েট বড় ভাই, রাগী ডাক্তারের ঘরে উকি দিচ্ছ কেন? তার হবু বউয়ের মনের ঘরে উকি দিতে পারোনি বলে সরাসরি তার ঘরে উকি দিচ্ছ? রঙ্গনের মাথায় গাঁটটা মেরে অঙ্গন নিজের কক্ষে যেতে যেতে বলল, ফালতু বকবক শুনতে ভালো লাগছে না রঙ্গন, এসব ফালতু কথা আর কারো সামনে বলবি না। অঙ্গনের সঙ্গে পায়ে পা মিলিয়ে দ্রুত হাঁটা ধরল রঙ্গন। অঙ্গন নিজের কক্ষে গিয়ে দরজা আটকে দিতে উদ্যত হতেই রঙ্গন হুড়মুড়িয়ে ভিতরে ঢুকে পড়ল। তারপর চোখ মুখ শক্ত করে বলল, তুমি জানো ভাইয়া, আমার 4 ভাইদের মধ্যে আমি সবচেয়ে বেশি তোমাকে ভালোবাসি। ভ্রুকুচকে রঙ্গনের দিকে তাকালো অঙ্গন। চিন্তিত ভঙ্গিতে দরজা আটকেও দিল। রঙ্গন এদিক ওদিক তাকাতে তাকাতে পালঙ্কে গিয়ে বসলো। অঙ্গনও রঙ্গনের পাশে বসলো। তারপর শান্ত গলায় বলল, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে রঙ্গন, তোর এসব পাগলাটে কথাগুলোর ইঙ্গিত কিন্তু খুব সাংঘাতিক। ম্লান হাসলো রঙ্গন, বলল, আমরা যাদের ভালোবাসি তারা কেন আমাদের ভালোবাসে না ভাইয়া? আমরা বলছিস কেন বল? আমি তোর সঙ্গে আমাকে কেন জড়াচ্ছিস? অঙ্গন মৃদু ক্রোধের সুরে কথাটি বলতেই রঙ্গন উঠে দাঁড়ালো। অঙ্গনের সম্মুখে দাঁড়িয়ে দুহাত প্যান্টের পকেটে গুজে দিয়ে গম্ভীর ভঙ্গিতে বলল, মুখের ভাষা চেপে রাখা যায়, চোখের ভাষা নয়। বড় অদ্ভুত লাগে জানো ভাই, আমি যাকে ভালোবাসি সে আমার বড় ভাইকে ভালোবাসে, তুমি যাকে ভালোবাসো সে তোমার বড় ভাইকে ভালোবাসে। তোমার যন্ত্রণাটা আমি বুঝি ভাই, আমার যন্ত্রণাটুকুও এবার তুমি ফিল করতে পারবে। বিস্মিত হয়ে দাঁড়িয়ে পড়ল অঙ্গন। আচমকা রঙ্গনের মুখে হাত চেপে ধরল, বলল, চুপ। পরক্ষণে ছোট ভাইয়ের প্রতি স্নেহে জর্জরিত হয়ে প্রচণ্ড শক্ত করে জড়িয়ে ধরল। ক্লেশপূর্ণ কণ্ঠে বলল, এসব কথা আর কখনো মুখেও আনবি না রঙ্গন। ওরা ভালো থাকুক ওদের ভালোবাসা নিয়ে। রঙ্গনও বড় ভাইকে এবং নিজ মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, আর আমরা ভালো থাকি ওদের পূর্ণতা দেখে। রুমানার ডাকে আদো আদো চোখ খুলল প্রণয়। মন মস্তিষ্ক দুটোই বেশ বিক্ষিপ্ত হয়ে আছে তার। বেশ রাত করে ঘুমানোতে পরিপূর্ণ ঘুম হয়নি, যার ফলে মেজাজটা বেশ খিচে রইল। প্রণয় চোখ মেলে তাকিয়েছে দেখে রুমানা মৃদুস্বরে বলল, তোমার জন্য চা নিয়ে এসেছি। ভ্রু কুচকে গেল প্রণয়ের। আস্তে ধীরে উঠে বসলো সে। তারপর রুমানার দিকে গাঢ় দৃষ্টি নিক্ষেপ করলো। মনে পড়ে গেল গতকাল তাদের বাগদানের কথা। আকাশ নীল রঙা শাড়ি পরেছে রুমানা, চুলগুলো খোপা করা, এক হাতে ঘড়ি, অপর হাতে নীল সাদা মিশ্রণে কাচের চুড়ি পরেছে। মুখে কোনো প্রকার প্রসাধনী মাখেনি। শ্যামবর্ণ মুখশ্রীতে সীমাহীন লজ্জা ছাড়া আর কোনো কিছুরই ছাপ দেখতে পেল না প্রণয়। কিন্তু লক্ষ্য করলো রুমানা আর চোখে বারবার তার উন্মুক্ত বুকের দিকে তাকাচ্ছে। তাই প্রণয় বলল, চা দিতে এসেছো নাকি আমাকে দেখতে এসেছো? আটকে উঠল রুমানা। হাতে থাকা চায়ের কাপটা মৃদু মৃদু কাঁপতে শুরু করলো, যার ফলে প্রণয় বুঝতে পারলো রুমানার হাত কাঁপছে। বিরক্ত হলো প্রণয়। বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে রুমানার হাত থেকে চায়ের কাপটি নিয়ে বলল, চা যখন দিতে এসেছো চাই নিলাম। প্রণয়ের ওষ্ঠকোণে বাঁকা হাসি দেখে কিছুটা স্বস্তি পেল রুমানা। চাপা একটি নিঃশ্বাস ত্যাগ করে বলল, খালামণি বলল তোমার কিছুদিনের ছুটি রয়েছে। চায়ের কাপে চুমুক দিতে দিতে রুমানার দিকে তাকিয়ে প্রণয় বলল, কেন, তোমার সময় চাই? মাথা নাড়িয়ে না করল রুমানা। প্রণয় বলল, লজ্জা পেলে তোমারই ক্ষতি। লজ্জা না পেয়ে যখন যা ইচ্ছে হবে বিনা দ্বিধায় প্রকাশ করবে, পূরণ করার দায়িত্ব আমার। লজ্জায় আচ্ছন্ন হয়ে আর 1 সেকেন্ডও টিকতে পারল না রুমানা। কাজের ছুতো দিয়ে চঞ্চল পায়ে বেরিয়ে পড়ল কক্ষ থেকে। তার যাওয়ার পানে তাকিয়ে রুমে ধীরগতিতে পা চালাতে চালাতে বাঁকা হাসলো প্রণয়। বিড়বিড় করে বলল, এরা ভালোবেসেই এত খুশি, ভালোবাসা পেলে কি করবে? আজকে শুরুটাই এত প্রসন্নময় যে রুমানার বুকের ভিতর অনুভূতিরা ডানা মেলে উঠতে চাইছে। খুশিতে আত্মহারা হয়ে সে ছুটতে ছুটতে অঙ্গনের কক্ষের সামনে গিয়ে থামলো। দরজায় কয়েকবার টোকা পড়তেই অঙ্গন দরজা খুলে রুমানাকে দেখে কিছুটা অবাক হলো।
কিন্তু রুমানা সেদিকে পাত্তা না দিয়ে ভিতরে ঢুকে অঙ্গনের বিছানায় গিয়ে বসলো। নিজের নিঃশ্বাস প্রশ্বাসগুলোকে স্বাভাবিক করার চেষ্টা করে বুকে হাত চেপে ধরল। অঙ্গন উদ্বিগ্ন হয়ে তাকিয়ে রইল রুমানার দিকে। রুমানা কয়েক পল সময় নিয়ে নিজেই সবটা বলল অঙ্গনকে। স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো অঙ্গন। মুচকি হেসে রুমানার পাশে গিয়ে বসলো। রুমানাও নিশ্চিন্ত মনে বলল, আমার আর কোনো দুঃখ নেই অঙ্গন। তোমার ভাইটা আমার দায়িত্ব নিয়েছে, আমার ইচ্ছেগুলো পূরণ করার কথা দিয়েছে। এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে? ও মুখে না বললেও আমি বুঝে গেছি অঙ্গনও আমাকে ভালোবাসে। ও ভালোবাসে আমাকে। উত্তেজনায় কাঁপছে রুমানা, চোখ জোড়ায় সুখস্র চিকচিক করছে। সেই চোখে চোখ যেতেই অঙ্গন প্রাণ ভরে একটি শ্বাস নিল। তারপর রুমানার মাথায় হাত রেখে বলল, সুখী হও তুমি, সুখী থাকো আজীবন। দুদিন পর ঠিক সূর্যাস্তের সময় বাড়ির সদর দরজায় অঙ্গনের পথ আটকে দাঁড়ালো রুমানা। দু কোমরে দু হাত রেখে অঙ্গনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে ভুরু নাচিয়ে রুমানা বলল, কি ব্যাপার অঙ্গন? ভর সন্ধ্যাবেলা কোথায় যাচ্ছ তুমি? আশ্চর্যান্বিত হয়ে তাকালো অঙ্গন। বক্ষস্থলে বয়ে গেল শীতল শিহরণ। মাঝে মাঝে মেয়েটা এমন কাণ্ড করে যে নিঃশ্বাস আটকে যায় তার। ইস, কি যন্ত্রণা! থতমত খেয়ে অঙ্গন বলল, আমি তো এই এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। কোনো বন্ধু নয়, তুমি আমার সঙ্গে চলো। এই বলে অঙ্গনকে সকলের সামনে টেনে নিয়ে ছাদে চলে গেল রুমানা। বাড়ির প্রতিটি সদস্যই জানে আগামীকাল প্রণয়ের জন্মদিন। অঙ্গনকে এভাবে ছাদে নিয়ে যাওয়ার পেছনে কারণ হিসাবে কেবল প্রণয়ই রয়েছে, তাই সকলেই মুচকি হাসলো। রুমানার থেকে প্রণয়ের জন্মদিনের ব্যাপারটা শুনে অঙ্গন বলল, ভাইয়া তো বাড়িতেই আছে, তুমি ভাইয়াকে নিয়ে দূরে কোথাও ঘুরে এসো, একাকী সময় কাটাও দুজন। তোমাদের জন্য এটা খুব প্রয়োজন এখন। না, এটাতে সে রাজি হবে না। আমারও তেমন সাই নেই। রঙনের সঙ্গে আমার কথা হয়েছে, রাতের খাবার সেরে তুমি, আমি আর প্রণয় ওর কুটিরে যাব। আজকে আমরা সকলে মিলে খুব আড্ডা দেব। আমি জানি এতে প্রণয়েরও ভালো লাগবে। তারপর ঠিক 12টায় আমরা সকলে মিলে উইশ করব ওকে। ও খুব অবাক হবে, প্রকাশ না করলে মনে মনে ভীষণ খুশিও হবে। আমার মনে হয় প্ল্যানটা অন্যভাবে করা উচিত। ইস, তুমি বুঝতে পারছো না অঙ্গন? এটা প্ল্যান 1, প্ল্যান 2তে অন্য কিছু আছে। কি? আমি রঙ্গনকে বলেছি যে করেই হোক প্রণয়ের থেকে ওর কোয়ার্টারের চাবি নিতে। যেহেতু ও এ বাড়িতে থাকবে, সেহেতু আমরা ওখানে নিয়ে গিয়ে ওকে সারপ্রাইজ দেব। রুমানা তার পুরো পরিকল্পনা অঙ্গনকে জানালো। বলল, এবার তোমার সাহায্য প্রয়োজন, করবে তো? অঙ্গন মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি জানালো। তারপর বুক ভর্তি দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলল, যেখানে আমার সুখ বিক্রি করে আমি তোমার সুখ কিনতে রাজি, সেখানে এতটুকু সাহায্য তো কিছুই না রুমানা। রাতের খাবার শেষে রুমানার আবদারে রঙ্গনের কুটিরে উপস্থিত হলো প্রণয়। তার তীক্ষ্ণ বুদ্ধি ঠিক ধরতে পারল রুমানা সহ ভাইদের পরিকল্পনা। তবুও নিশ্চুপ রইল সে, কারণ সবাই মিলে তাকে সারপ্রাইজ দিতে চাইছে, অথচ সে পূর্বেই সেটা বুঝে গেছে এটা ওদের বুঝতে দেওয়া যায় না। তাহলে যতটা উৎসাহ নিয়ে ওরা পরিকল্পনা করেছে, ওদের মনে যতটুকু উত্তেজনা কাজ করছে সবটাই নিভে যাবে। তার জন্য ওদের আনন্দটুকু কমে যাক এটা সে চায় না। আবার তার জন্য কারো প্রেমে বাধা পড়ুক সেটাও চায় না। এই যে রঙ্গন আজ তার সুদর্শনীকে রেখে তাদের সময় দিচ্ছে, এতে রঙ্গনের মনে কোনো অনুভূতি স্পর্শ না করলেও হয়তো সুদর্শনীর মন ঠিক ব্যাকুলতায় ভুগছে। কিশোরীর মনের প্রেম বলে কথা। কুটিরের সামনে কয়েক খণ্ড কাষ্ঠ জড়ো করে আগুন ধরালো রঙ্গন। সে আগুনকে ঘিরে খড় বিছানো ভূমিতে গোল হয়ে বসে পড়ল রুমানা এবং অঙ্গন। প্রণয়ের জন্য কুটিরের ভিতর থেকে একটি কাঠের মোড়া নিয়ে এলো রঙ্গন। প্রণয় সেটাতে বসতে বসতে রঙ্গনকে বলল, তুই চাইলে সেই বাইজির মেয়েটাকে এখানে নিয়ে আসতে পারিস, আমাদের কোনো আপত্তি নেই। এই ছিল বাইজি কন্যার 13 থেকে 15 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।